আরুকে কোলে তুলে ওয়াশরুমের শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। পিঠে পানি পড়তেই অসহ্য যন্ত্রণা হচ্ছে আরুর। ও যেন দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। কোনো রকমে মুখ ফুটে বলে উঠল, দয়া করে এবারের মতো ছেড়ে দিন, আমি আর শাড়ি পরবো না। কেন পরবি না শাড়ি? ও তার মানে এর পরের বার থেকে উন্মুক্ত দেখে সিরিয়াস করতে যাবি ছেলেদের? ছি, এসব কি বলছেন ভাইয়া? বলছি তো ভুল হয়ে গেছে। আমি তোর কবেকার ভাইয়া? বারবার ভাইয়া বলিস কেন? তোর মতো রাস্তার মেয়ে আমাকে ভাইয়া বলে কোন সাহসে? আমি কোনো রাস্তার মেয়ের ভাইয়া হতে চাই না। আরু করুণ দৃষ্টিতে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। 10 বছর পার হয়ে গেছে, তবুও মাথা থেকে রাস্তার মেয়ে দাগটা এখনো মুছতে পারেনি। আব্রাহাম কিছুক্ষণ ওর মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। পিঠে এত বেল্টের বাড়ি পড়েছে যে এখন দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে ওর। কিছুক্ষণ আগে আরুর খালাতো বোন নুসরাতের এঙ্গেজমেন্ট পার্টিতে পরার জন্য বড় মামির কালো শাড়িটা চেয়ে নিয়েছিল। শাড়িটা ওর খুবই পছন্দের। শাড়িটা পরে সুন্দর করে সাজুগুজু করছিল আরু। লোকে বলে ও নাকি আগুন সুন্দরী, তাই হয়তো আগুনের মতো তীব্র যন্ত্রণাতে ছারখার হয়ে যাচ্ছে ওর শরীর। শাড়িটা আর দ্বিতীয়বার পরার অবস্থায় নেই। আব্রাহাম শাড়িটা ছিঁড়ে ফেলেছে। আরু এবার কলেজে উঠেছে। একটু আগে যে ওকে এভাবে মারলো সে ওর বজ্জাত মামাতো ভাই আব্রাহাম খান। আরিফ হোসেন আর আরিয়া বেগমের দুই মাত্র সন্তানের মধ্যে বড় ছেলে আব্রাহাম আর মেয়ে আফরিন। আরু ছোট থেকে আব্রাহামদের বাড়িতে থাকে, কারণ একটা অ্যাক্সিডেন্টে আরুর মা বাবা মারা যায়। তখন থেকেই ও মেয়ে হয়েও এ বাড়িতে আশ্রিতা হয়ে আছে। সব গল্প তো আর সুখের হয় না, তেমন আরুর জীবন সুখের হয়নি। আরুর আম্মুরা 4 ভাই বোন। ওর আম্মু সবার ছোট। ওর বড় মামা আরিফ খান আর তার স্ত্রী আরিয়া বেগম, মেজো মামা শহীদ খান, তার স্ত্রী মিমি বেগম, সেজো খালা আরিফা। ওর বড় মামা আর মেজো মামা একসাথে থাকে। ও এখানে এখনো শুধু বড় মামা আর বড় মামির জন্য আছে, আর বাকিরা তো ওকে দেখলে মুখ বাঁকায়। ওর উপস্থিতি তাদের পছন্দ হয় না। রাত হয়েছে অনেকক্ষণ, হয়তো বড় মামি আর বড় মামা চলে এসেছে। ও নিচে যাব করেও শক্তিতে কুলোতে না পেরে বিছানায় গা মেলে দিল। যখন থেকে আরো ভালোবাসার মানে বুঝেছে তখন থেকে ও একজনকেই ভালোবেসেছে। হঠাৎ কারো ডাকে ওর ঘুম ভেঙে যায়। চোখ বন্ধ করে আছে আরু, চাইলেও চোখ খুলতে পারছে না। তাও কোনো রকমে উঠে বসে চোখ হালকা করে খুলে দেখে বড় মামি এসেছে। কি হয়েছে রে মা তোর? সেই কখন থেকে ডাকছি তোকে। ও মামি তুমি? সরি গো, আমার না জুটতে দেরি হয়ে গেছে। সমস্যা নেই, ও একদিন দেরি হতেই পারে। আসলে আরুর কথাটা শেষ করার আগেই নিচে চিৎকার চেঁচামেচিতে ওর বড় মামি নিচে চলে গেল। আরু কোনো রকম ফ্রেশ হয়ে বাথটাবটা চেঞ্জ করে একটা 3 পিস পরে নিচের দিকে দৌড় দিল। নিচে গিয়ে দাঁড়াতে মেজো মামি ওর গালে একটা চড় মেরে ধাক্কা মেরে নিচে ফেলে দিলেন। চিৎকার করে বলে উঠলেন, তোর সাহস কি করে হয় কাল পার্টিতে আসা? তোর এই চেহারা নিয়ে খুব দেমাক না? এসব কি হচ্ছে মেজো? আমার ভাইয়ের ছেলের সাথে তোর কি? হ্যাঁ, ও আমার ভাইয়ের ছেলেকে আলাবোলা ভেবে রূপের জালে ফাঁসাতে চাইছিল। কথাটা বলেই আরুর পেটে এক লাথি মারতে যান মামি। তখন বড় মামি মেজো মামিকে ধাক্কা দিয়ে সরিয়ে মেঝে থেকে ওকে তুলে বুকে জড়িয়ে নেয়। আরু তো হতবাক, কি করবে বুঝতে পারছে না। মেজো মামির কথা শুনে লজ্জায় ওর মরে যেতে ইচ্ছে করছে। ওর চোখ দিয়ে টপাটপ করে পানি গড়িয়ে পড়ছে। একটু আগের ঘটনা, সকলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ মেজো মামির ফোনে একটা কল আসে। সেটা রিসিভ করার পর মামি জোরে জোরে চিৎকার করে আরুকে ডাকতে থাকে। আর ও নিচে আসা মাত্রই এই কাহিনী শুরু হয়। আরু চোখ তুলে সামনে তাকিয়ে দেখে সেখানে সকলে উপস্থিত, শুধু বড় মামা আর আব্রাহাম দাদে। সকলে ওর মার খাওয়া আর বেজ্জতি দেখে মজা নিচ্ছে। তোমার এত বড় সাহস আমাকে ধাক্কা মারো? তোমার সাহস কি করে হয় তুমি ওকে এভাবে আঘাত করো? ভাবি, তুমি কি রাস্তার মেয়ের জন্য আমার সাথে এভাবে কথা বলছো? তুমি যেমন আচরণ করছো
তাতে এর থেকে ভালো ব্যবহার আমার থেকে আশা করো না। তেমন গাছ তেমনি ফল। ওর মাও একটা ছিল। চমকে ওঠে, সামনে তাকিয়ে দেখে আব্রাহাম দাঁড়িয়ে আছে। স্টপ। কিছুক্ষণ আগে সেখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, এখন সেখানে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আব্রাহাম বলে ওঠে, একটু আগে কি যেন বলছিলেন চাচি, আবার বলুন তো। আসলে কথাটা আমি ভালো করে শুনতে পাইনি। আমি বললাম গাছ যেমনি তার ফলও তেমনি। আর ওর মা ছিল একটা চরিত্রহীন। তার মেয়ে আবার না কত ভালো হবে ও। চাচি, মিমি, ভালো হবে না বলে দিচ্ছি। কি ভালো হবে না? হ্যাঁ, আমি কি কিছু ভুল বলেছি নাকি? সিমি যদি এতই ভালো তাহলে বিয়ের আগের দিন পালিয়ে গেল কেন বাপ ভাইয়ের মুখে চুলকানি মাখিয়ে? চাচি আপনি কার সম্পর্কে কি বলছেন ভেবে বলছেন? আমি ঠিকই বলছি। তোমার ফুপি আর তার মেয়ে এত ভালো, তাহলে ওর মা কেন আমার ভাইকে বিয়ে করলো না? কেন পালিয়ে গেল বলো? আমার বাবার বাড়ির লোকজনকে সেই দিন কতটা অসম্মানিত হতে হয়েছিল। তো কি করতো আপনার লম্পট চরিত্রহীন ভাইকে বিয়ে করতো? আব্রাম, মুখ সামলে কথা বলো। কেন, গায়ে ফোসকা পড়ে নাকি সত্যি কথা শুনে চাচি? আমার ভাইয়ের সম্পর্কে কথা বলার সাহস কোথায় পাও? আপনার সাহস কি করে হয় আমার ফুপির সম্পর্কে কথা বলার? আব্রাহামের বজ্র কণ্ঠ শুনে সবাই কেঁপে ওঠে। আব্রাহাম বদ মেজাজি ছেলে, সে এখন শান্ত হয়ে কথা বলছে, তার মানে সে ভয়ঙ্কর রেগে গেছে। সে রেগে গেলে কেমন যেন শান্ত হয়ে যায়, তেমন ঝড় উঠার আগে সব শান্ত তেমন। আব্রাহাম হলো ঠান্ডা মাথায় বাস দেওয়ার লোক। আব্রাম, তুমি আমার সাথেও এভাবে কথা বলতে পারো না। আমি কি পারি আর না পারি সবাই জানে তা। তোমার ফুফি নটি মেয়েকে সাবধান করে দাও, ও যেন আমার ভাইয়ের ছেলে আশেপাশেও না যায়। আর আমি যদি জানতে পারি আমার ভাইয়ের ছেলের সাথে কথা বলার চেষ্টা করেছে, তাহলে ওর কি হাল করব দেখে নিও। তাহলে আপনি আপনার ভাতিজা রাফিকে সাবধান করুন, আরুর সাথে যেন না মিশতে আসে। আব্রাহাম ভাই এবার আরুর সামনে আসে, আরুর গালে একটা চড় মেরে বলল, তোকে না বারণ করেছিলাম পার্টিতে যেতে, তাও কেন গেলি? জবাব দে। পুরুষালী হাতের চড় খেয়ে ঠোঁট ফেটে রক্ত পড়ছে আরুর। কাল রাতেও মার খেয়েছে, সাথে সকালের মার, মেজ মামির কথা, সব একসাথে নিতে না পেরে ওখানেই মাথা ঘুরে পড়ে যায় আরু। চোখে আলো লাগায়, চোখ মুখ কুচকে চোখ মিটমিট করে খুলে দেখে আরু নিজের ঘরে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকেল 3:30 বাজে। আস্তে আস্তে সকালের সব ঘটনা মনে পড়ে ওর। বুকের ভেতর ব্যথা করছে ওর, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চোখে অন্ধকার দেখছে। চোখ বুঝে মাথাটা বালিশে এলিয়ে দিল, মনে মনে আল্লাহকে স্মরণ করছে। যার কেউ নেই তার আল্লাহ আছে, আল্লাহ ছাড়া ওর মতো এতিমদের কেউ ভালোবাসে না। 2 দিন আগে যখন খালামণি এ বাড়িতে আসে এঙ্গেজমেন্টের জন্য দাওয়াত দিতে, তখন ওকে দেখে খালামণি যেতে বলে পার্টিতে। খালামণি সবার থেকে আলাদা, সে আরুকে ভালোবেসে আপন করে নেয় না, আবার দূরে সরিয়েও দেয় না। ও মাঝে মাঝে খেয়াল করে খালামণি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সবাই যখন শপিং এ যাওয়ার সময় ওকে ডাকে বড় মামি, তখন আব্রাহাম ভাইয়া ওকে বলে, তুই কোথাও যাচ্ছিস না, সোজা নিজের রুমে গিয়ে পড়তে বস। এমন করেন কেন আব্রাহাম ভাইয়া? এই তোর সাহস তো কম না, আমার মুখের উপর কথা বলিস। আব্রাহামও আসুক না আমার সাথে। না মা, ও কোথাও যাচ্ছে না, ওর সামনে এইচএসসি, আর এখন ওর কোথাও যাওয়া হবে না। থাক রে মা, জানিস তো ও কেমন। ও যখন একবার না বলেছে তাহলে সেটা আর হ্যাঁ হবে না। তোর কি লাগবে বল আমাকে, আমি এনে দিবনি। আমার কিছু লাগবে না মামি। কথাটা বলি আরু ওর রুমে এসে শুয়ে পড়ল। সন্ধ্যার পর শপিং থেকে সবাই আসলো, তখনও আরু নিজের রুমে শুয়ে আছে। ওর রুমের পাশেই আব্রাহাম ভাইয়ের রুম। বড় মামি ওর জন্য একটা 3 পিস এনেছে, সেটা ওর রুমে দিতে আসে আব্রাহাম। তখন বিছানায় বসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়, আর তার সাথে কপালে একটা চুমু। সাথে সাথে চোখ খুলে দেখে আব্রাহাম পাশে। মা, এটা তোর জন্য এনেছে, এখন খেতে আয়। রাতে খাবার টেবিলে। আমি আগেই বলে দিচ্ছি আরু যেন পার্টিতে না যায়। কেন, অনুষ্ঠানে
আমি গেলে কি হবে? আমি যখন বলেছি তখন তুই যাবি না। আব্রাহাম ভাইয়ের কথা না শুনে আরু বড় মামির থেকে ওর পছন্দের শাড়িটা পরে পার্টিতে যায়। তার পরিণাম এখন সাংঘাতিক। চোখ খুলে উঠে বসলো আরু। বুকের ব্যথাটা একটু কমেছে, কিন্তু ঘাড় টেনে ধরেছে ওর। মাথাটা ঘুরছে। কাল রাত থেকে না খাওয়া আরু। পেটের মধ্যে যেন ইঁদুর দৌড় দিচ্ছে। আরু নিচের ড্রয়িং রুমে এসে দেখে কেউ নেই, সবাই নিজের রুমে। ডাইনিং টেবিলে গিয়ে দেখে একটা প্লেটে খাবার রাখা আছে। সেটা টেবিলে বসে খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝে ঘাড়ে কারো হাতের স্পর্শে ভেতরটা কেঁপে উঠলো ওর। পিছে তাকিয়ে দেখে আব্রাহাম ভাইয়া। ভাইয়া আপনি এখানে? আপনার কিছু লাগবে? আমার বাড়ি, আমি যেখানে খুশি যাব তার কৈফিয়ত তোকে দিতে হবে? আরে না, আমি ওভাবে বলিনি। আমি ফ্রেশ হতে যাচ্ছি, আমার জন্য এক কাপ কফি বানিয়ে আমার রুমে আয়। আরু খাওয়া শেষ করে আব্রাহাম ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না ওর। কি হয়েছে? ওখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আসছি। কি হলো? কি এত ভাবছিস? কই কিছুই না। কফিটা কি ঠান্ডা হওয়ার পর দিবি নাকি তাও দিবি না? আরুর হাত থেকে কফিটা নিয়ে কফিতে একটা চুমুক দিয়ে বলে উঠলেন, তোর যে সাবজেক্টগুলোতে সমস্যা আছে সেগুলো নিয়ে আয়। আব্রাহাম ভাইয়ার কথা শুনে আরুর মাথা ঘোরাচ্ছে। যে মানুষটা ওকে অপছন্দ করে সে নাকি ওকে পড়াবে। কথাটা মনে হতেই বুকের ধুকপুকানি বেড়ে গেল আরু। কি হলো? কি তোকে কি বললাম আমি? কি কি বললেন? এই তুই কি বইরা নাকি? আর তোতলাচ্ছিস কেন বেয়াদব? আসলে আমি ওর কথা শেষ হতে না হতেই বলে উঠলেন। তোর কোনো কথা শুনতে চাই না। বলি কফির কাপটা ওর হাতে ধরিয়ে দিলেন। কফির কাপটা রেখে এসে বই নিয়ে আব্রাহাম ভাইয়ের ঘরে প্রবেশ করলো আরু। পড়া কমপ্লিট করতে করতে রাত 10টা বেজে গেল। আজ আরুর খুব খারাপ লাগছে। ও যে কেউ না এ বাড়ি তা সবাই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে বৃষ্টি হচ্ছে। আকাশের মন খারাপ, তাই তার কষ্টগুলো পানির রূপে প্রকাশ করছে। কিন্তু ওর মনের কষ্টগুলো কিভাবে দূর করবে? জানালা দিয়ে বাইরে হাত বের করে একটা গান গাইতে শুরু করলো আরু। কারণ বাসায় কেউ নেই, সবাই নুসরত আপুর বাসায় গেছে। তোর সাহস তো কম নয়, পড়াশোনা বাদ দিয়ে এখন গান বলছিস? হঠাৎ কারো কথা শুনে চমকে উঠলো আরু। বাসায় তো কেউ নেই, তাহলে কি কথা বলছে? পেছনে তাকিয়ে দেখে আব্রাহাম ভাইয়া ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়ার তাকানো দেখে ওর জানের পানি শুকিয়ে যাচ্ছে। আব্রাহাম ভাইয়া ওর কাছে এসে বলে উঠলেন, তোর পরীক্ষা কবে থেকে? 2 দিন পর থেকে। তা পরীক্ষার আগে মানুষ কি করে? পরীক্ষার আগে মানুষ পড়াশোনা করে। বুঝলাম, মানুষ পরীক্ষার আগে পড়ে। আর তুই কি করছিলি? আমি তো কি হলো? আমি তো বলেই আটকে গেলি কেন? কথাটা শেষ কর। হুঙ্কার দিয়ে কথাটা বলে উঠলেন আব্রাহাম ভাইয়া। তার কথা শুনে ওর ভয়ে হাঁটু কাঁপছে। আরও চুপ করে থাকায় আব্রাহাম ভাইয়ার রাগ উঠে যায়। ওর কাছে এসে গাল চেপে ধরে বলে উঠলেন, তোর সাহস দেখে আমি অবাক। তুই কি আমার মান সম্মান সব শেষ করে তবেই শান্তি পাবি? আরও ফ্যাল ফ্যাল করে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। এই তোকে আমি এই আব্রাহাম খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তোর সমস্ত খরচ বহন করছি, আর তুই পড়াশোনা বাদ দিয়ে ঘোরাঘুরি, নাচ গান। তুই পড়াশোনা করবি না? তোকে কি সারা জীবন পালবো নাকি? আমার লাগছে, ছাড়ুন। তোর পিছনে এত টাকা খরচ করে এতে আমার লাভ হচ্ছেটা কি? তুই যদি পরীক্ষায় ফেল করিস তাহলে তোর একদিন কি আমার একদিন। অনেক সহ্য করেছি। তোকে আমি যা করতে বলি তুই তার ঠিক উল্টোটা করবি, আর যেটা করতে বারণ করব তুই ঠিক সেটাই করবি। আমার মান সম্মান সব শেষ করে তুই শান্তি পাবি। আব্রাহাম ভাইয়ের কথা শুনে ওর বুকের ভেতর চিনচিন ব্যথা করতে শুরু করে। গাল থেকে আব্রাহাম ভাইয়ের হাত সরানোর চেষ্টা করতেই তিনি আরো জোরে চেপে ধরে। আচমকা ওকে ধাক্কা দিয়ে ফেলে রুম থেকে বের হয়ে যান। তার ধাক্কায় আরো টেবিলের ওপর গিয়ে পড়ে। টেবিলের উপর পড়ায় কালকের মায়ের জায়গায় লাগে। সেখান থেকে রক্ত পড়তে শুরু করে। কালকের আব্রাহাম ভাইয়ের মায়ের ব্যথা, আব্রাহাম ভাইয়ের কথা শুনে ওর বুকের যন্ত্রণা, আর এখন টেবিলের কোনায় লাগায় গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে আরু মেঝেতে উপর হয়ে শুয়ে পড়ল।
বুকের ব্যথায় ওর নিঃশ্বাস দম বন্ধ হয়ে আসছে। রাত 2:30 বাজে। কোনো রকম উঠে বসলো আরু। দিন যাবৎ বুকের ব্যথাটা একটু বেশিই হচ্ছে। সামনে তাকিয়ে দেখে আব্রাহাম ভাইয়া। রে, তোর সাহস দেখে আমি অবাক। তুই জানিস আমি প্রতিদিন সকালে তোর হাতের তৈরি কফি খাই, আর তুই কফি না বানিয়ে ঘুমাচ্ছিস। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি কফি বানিয়ে আনছি, আপনি একটু অপেক্ষা করুন। আব্রাহাম ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমে গেল আরু। হঠাৎ তিনি বললেন, তোর মধ্যে কি কোনো ম্যানার্স নেই? কারো রুমে ঢুকতে হলে তার পারমিশন নিতে হয়, জানিস না? সরি, আমার ভুল হয়ে গেছে, আসলে তাড়াহুড়া। ওয়াশরুমে আমার জামা কাপড় ভিজিয়ে রাখা আছে, ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আয়। তার কথা মতো তার ওয়াশরুমে গিয়ে তার জামা কাপড় সব ধুয়ে ছাদে শুকোতে দিয়ে আসলো আরু। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। মায়ের কথা মনে পড়ছে। ছোটবেলায় মা যেমন মাথায় হাত বুলিয়ে দিত ঘুম পাড়ানির গান গেয়ে। ইস, আমার যদি মা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই আমার এই অবস্থায় আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিত। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে আরু। বড় মামি ডাকে ওর ঘুম ভেঙে যায়। ও চোখ বন্ধ করে আছে। মাথা ব্যথা এখনো করছে। পুরো শরীর ব্যথা আরু। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তীব্র জ্বরে শরীর পুড়ে যাচ্ছে ওর। বড় মামি ওর মাথায় হাত দিতেই চমকে ওঠেন। আরু বড় মামিকে বলল, বড় মামি, আমাকে একটু পানি খাওয়াবে? আমার গলাটা না শুকিয়ে কাঠ হয়ে গেছে। বড় মামি এ কথা শুনে ওকে তুলে বসাতে ওর পিঠে হাত দেন। আহ! বড় মামি অবাক হয়ে যায়। তিনি বললেন, কি হয়েছে রে মা? তোর পিঠে আমি হাত দিতেই তুই আহ করে উঠলি? কিছু না মামি, বাদ দাও, তুমি আমাকে পানি খাওয়াও। কিছু না মানে কি হয়েছে বল? বললাম তো কিছু হয়নি। বড় মামি ওকে পানি খাইয়ে রুম থেকে বের হয়ে যান। আরু বিছানায় শুয়ে আছে। পিঠ ব্যথায় টনটন করছে। আরু কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না কান্না থামাতে। আজ মায়ের কথা খুব মনে পড়ছে আরু। বড় মামি ওর জন্য ঝালঝাল নুডলস রান্না করে এনে আরুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ওর তো মা, দেখ তোর জন্য ঝাল ঝাল নুডলস রান্না করে এনেছি, এটা খেয়ে দেখ, তোর ভালো লাগবে। আজ আরু বড় মামিকে বলে উঠল, জানো মামি, তোমার শরীর থেকে আমি মামা গন্ধ পাই। আজ তুমি প্লিজ রাতে আমার সাথে থেকো। আজ না আমার মা বাবা কথা খুব মনে পড়ছে। রাতে বড় মামি আরুর সাথে ছিল। মায়ের মতো যত্ন করে এক রাতে আরুর জ্বর কমিয়ে ফেলেছেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্রাহাম ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমের দরজায় নক করলো আরু। আসবো ভাইয়া? আব্রাহাম ভেতর থেকে বলে উঠলেন। আয় ভিতরে। রুমের ভেতর ঢুকে আরু দেখলো তিনি আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছেন। আরু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানুষটা যাই পরে তাতেই সুন্দর লাগে। আমাকে দেখা বাদ দিয়ে আমার কফিটা দে। নিন আপনার কফি। কফি দিয়ে তার রুম থেকে বের হয়ে গেল। আজ আরুর পরীক্ষা। এখন বাজে 8টা। আব্রাহাম ভাইয়া ভার্সিটির জন্য রেডি হয়ে বের হয়ে যান। আরু ওপর থেকে তার চলে যাওয়া দেখছে। মনে মনে বলে, ইস, মানুষটা কত সুন্দর। ড্রেস পরে নিচে নেমে আসতেই বড় মামি ওর কপালে হাত দিয়ে দেখলেন জ্বর আছে কি নাই। বড় মামির থেকে রিক্সা ভাড়া টাকা নিয়ে কলেজে যাওয়ার জন্য বের হয়ে গেল আরু। বাড়ি থেকে বের হয়ে হাঁটতে লাগলো। রিক্সা ভাড়ার টাকা খরচ না করে হেঁটে হেঁটে যায়। আব্রাহাম ভাইয়ের বাড়ি থেকে 10 মিনিট হাঁটলেই ওর বেস্ট ফ্রেন্ড আহির বাড়ি। আহির বাড়ির সামনে যেতেই দেখছে আহি রিক্সা নিয়ে ওর জন্য ওয়েট করছে। আরো যেতেই এক হাত বাড়িয়ে দেয় ওর দিকে। আহির হাত ধরে রিক্সায় উঠে বসে ও। হাত ধরে আহি বলে ওঠে, ভালো না রে? না, সেরকম কিছু না। আরো নানান কথা বলতে বলতে স্কুলে পৌঁছে গেল ওরা। প্রশ্নপত্র পেতে আরুর চোখ ছানা বড়া। আব্রাহাম ভাইয়া যা পড়িয়েছে তাই আসছে পরীক্ষায়। রাত 9টা বাজে। মেজো মামির মা, মেজো মামির ভাইয়ের বউ, তার ছেলে মেয়ে এসেছেন। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। বড় মামি আর মেজো মামি এক এক করে সব খাবার টেবিলে সাজিয়ে রাখছে। নিচে নামতেই বড় মামা আরুর দিকে তাকিয়ে বললেন, ওখানে দাঁড়িয়ে আছিস কেন মা? এদিকে আয়। বলেই তার পাশের চেয়ারে ইশারা করলেন।
আরু বড় মামার কথা মতো তার পাশের চেয়ারে বসে পড়ল। ও ঠিক সামনেই আব্রাহাম ভাইয়া বসে আছেন। তার দিকে তাকাতেই দেখে তিনিও ওর দিকে তাকিয়ে আছেন। তাকাতেই চোখাচোখি হয়। আরু চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। মেজো মামির মা বড় মামার উদ্দেশ্যে বললেন, বলুন চাচি, কি আবদার? দেখেন চাচি, আপনার আবদারটা যদি আমার সাধ্যের মতো হয় আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করব। আপনার কথা বুঝলাম না। মেজো মামির মায়ের কথা শুনে বড় মামা মামি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছেন। এদিকে আরুর কথাটা শুনে বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। মেজো মামির মায়ের কথা শুনে বড় মামা বলে উঠলেন, ছেলে আমাদের যথেষ্ট বড় হয়েছে। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা আমার ছেলের মত না মেনে আমি বলতে পারছি না। মেজো মামি বলে উঠলেন, আমার ভাইজির সাথে আব্রামকে খুব ভালো মানাবে। আর রাইমা দেখতে শুনতে ভালোই, আব্রামের নিশ্চয় অপছন্দ হবে না রাইমাকে। কথাটা বলি আব্রাহাম ভাইয়ের দিকে সবাই তাকায় তার উত্তর শোনার জন্য। এদিকে আব্রাহাম ভাইয়া এক মনে খাবার খেয়ে যাচ্ছে। এদিকে যে তার বিয়ের বিষয় কথা হচ্ছে তাতে তার কিছু যায় আসে না। খাওয়া শেষ করে তিনি বললেন, আপাতত বিয়ের বিষয়ে আমি কিছু ভাবিনি। এখন তো আমার 26 বছর, আমি এখন বিয়ে করতে চাই না। আব্রাহাম ভাইয়ের কথা শুনে মেজো মামি বলে। মেজো মামির কথা শুনে আরুর বুকের ভিতর ধক ধক করছে। আব্রাহাম ভাইয়ের কথা শোনার অপেক্ষায় আছে ও। মেজো মামির মা বলে উঠলেন। মেজো মামির মায়ের কথা শুনে আব্রাহাম ভাইয়া একবার রাইমার দিকে তাকিয়ে দেখে রাইমা মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। আর একবার আমার দিকে তাকালো। আরুর দিকে তাকাতেই আব্রাহামের বুক ধক করে ওঠে। আরু করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আব্রাহামের দিকে। আব্রাহাম সবার দিকে একবার তাকিয়ে বলে ওঠে, আমার পছন্দের মানুষ আছে, তাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। বলেই তিনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আরুর দিকে তাকিয়ে বললেন, তোর খাওয়া শেষ করে আমার জন্য কফি বানিয়ে আন, বলেই চলে গেল। আব্রাহাম ভাইয়ের চলে যাওয়ার পর মেজো মামির মা বলে উঠলেন। বড় মামি বললেন, দেখেন, বিয়েটা আমরা করব না, তাই আমাদের পছন্দ দিয়ে লাভ নেই। আব্রাহাম বিয়ে করবে কাকে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর যেখানে আব্রাহাম মেয়ে পছন্দ করে গেছে সেখানে সে ওই মেয়েকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আমার ছেলে যাকেই বিয়ে করুক তাকে আমরা সাদরে গ্রহণ করব। বলেই তিনি চলে গেলেন। এদিকে আরু সেই একটা জায়গায় আটকে আছে। আমার পছন্দের মানুষ আছে কথাটা কানে বারবার বাজছে। বুকের ভেতর চলে যাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমন মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মারা যাবে ও। কোনো রকমে উঠে রান্নাঘরে গিয়ে বেসিনে গিয়ে মুখে পানি দিচ্ছে। আব্রাহাম ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমে গিয়ে নক করে। ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। তাই ভেতরে ঢুকে টেবিলের উপর কফির মগ রেখে ওর রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। এদিকে আব্রাহামের সাথে রাইমার বিয়ে কিভাবে দেওয়া যায় তার পরিকল্পনা চলছে। সেদিনের রাতের পর আজ 1 মাস আরু আর আব্রাহাম ভাইয়ের সামনে যায়নি। তার জন্য প্রতিদিন সকালে কফি বানিয়ে তা বড় মামির হাত দিয়ে পাঠায়। কাল আরু টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষার টেনশনে আরু এই কয়দিন ঘুম হয়নি। তাই কাল সারা রাত বসে গল্প লিখেছে ও। অনেক দিন হলো আরু নিজের আইডিতে যায়নি আর গল্প পোস্ট করেনি। আরু ক্লাস 9 থেকে ফেসবুকে গল্প পোস্ট করে ছদ্মনাম ব্যবহার করে। ও যে গল্প লিখে সেটা কেউ বুঝতে পারে না আর কেউ যেন চিনতে না পারে। অবশ্যই আহি জানে। তাই কাল সারা রাত ধরে গল্প লিখে আজ বেলা 11টায় ঘুম থেকে উঠে গল্পের একটা পর্ব ফেসবুক পেজে পোস্ট করে। শাওয়ার নিয়ে রুম থেকে বের হতে আব্রাহাম ভাইয়ের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। চোখে দেখতে পাস না নাকি? অন্ধ তুই? আমি অন্ধ হতে যাব কেন? তাহলে আমার সাথে ধাক্কা খেলি কেন? নিচে পড়ে যাওয়ায় হাতে ব্যথা পেয়েছে আরু। উঠে দাঁড়িয়ে আব্রাহাম ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি না হয় খেয়াল করিনি, তাই বলে আপনি একটু খেয়াল করে হাঁটবেন না নাকি? এই কথা শুনে আব্রাহাম ভাইয়া বলে উঠলেন,
এই তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে থেকে আহির কথা শুনে বড় মামি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে রে? আর কে কার নামে মামলা করবে? আহি বলে ওঠে, আমি ওকে না বলে আসছি, তাই সে আমাকে অপমান করেছে, তাই আমি আরুর নামে মামলা করব। আহির কথা শুনে বড় মামি আর আরু হাসতে শুরু করে। ওদের হাসি দেখে আহিও হাসতে শুরু করে। হাসি থামিয়ে বড় মামি বলে উঠলেন, আজ কিন্তু এখানে দুপুরে থাকতে হবে, না করলে শুনবো না। আচ্ছা, থাকবো নি। খাবার খাওয়ার পর আরু আর আহি রুমে চলে আসে। দরজা বন্ধ করে আহি আরো গল্প করতে শুরু করে। তখন আহি বলে ওঠে, দোস্ত, তুই আজ ফাটিয়ে দিয়েছিস। তোর আজকের গল্পটা অনেক সুন্দর হয়েছে। শুধু আজকের গল্পটা ভালো হয়েছে, অন্য গল্পগুলো মনে হয় ভালো হয় না? আরে, আমি ওভাবে বলিনি। আরু, তোর লেখা সব গল্পগুলো সুন্দর। ও হ্যাঁ, যে কাজের জন্য আসছিলাম, সামনেই বইমেলা, তাই ভাবছি তোর এই নতুন গল্পটা বই বের করব। কিন্তু টাকা? আরে, এত টেনশন করছিস কেন গাধা? আমার এক কাজিন বই ছাপে, আমি তার সাথে কথা বলে রেখেছি। সে বই ছাপিয়ে দিবে, আর বইমেলাতে বইগুলো বিক্রি করে যত টাকা পাবো আমরা সেই টাকার 35% ভাইয়া নিবে, আর বাকি 65% টাকা তোর। কি বলিস কি? এটা কি সত্যি? রে পাগল, সত্যি। আহি আর আরু বসে আছে আহির কাজিন আসিফ চৌধুরীর সামনে। তিনি অবাক হয়ে আরুকে দেখছেন। তিনি বিশ্বাস করতে পারছেন না সে ফেসবুকের বিখ্যাত লেখিকা তার সামনে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে আহি বিরক্ত হয়ে যায়। সে বিরক্ত হয়ে বলে, কখন থেকে বসিয়ে রেখেছো, কিছু বলছো না কেন? কাল যে গল্পটা তোমার কাছে দিয়েছিলাম সেটা পড়েছো? তোমার পছন্দ হয়নি নাকি? কিছু বলছো না কেন? আহির কথা শুনে আসিফ একটু নড়ে চড়ে বসে। সে একবার আরুর দিকে তাকিয়ে আবার আহির দিকে তাকিয়ে বলে উঠলেন, আরে না, আমি আসলে ভাবছিলাম কি ভাবছিলে শুনি? আমি ভাবছিলাম এতটুকু বাচ্চা মেয়ে কিনা ফেমাস রাইটার। আসিফের কথা শুনে আরু একটু নড়ে চড়ে বসে বলে, কেন? আমাকে দেখি কি আপনার বাচ্চা মেয়ে মনে হয়? আরুর দিকে তাকাতেই আসিফ দেখে আরুর চোখ নিচু করে তাকিয়ে আছে তার দিকে। আরুর তাকানো দেখে আসিফ একটা শুকনো ঢোক গিলে বলে ওঠে, না, আসলে আমি ওইভাবে বলিনি। তাহলে কিভাবে বলছো তুমি? আহি ফট করে কথাটা বলে উঠল। আহির কথা শুনে এবার আসিফ গলা খাকারে দিয়ে বলে, আমি বলছি এত অল্প বয়সে এত সুন্দর লেখা কিভাবে? তোমার লেখা অসম্ভব সুন্দর। আমি তোমার অনেক বড় ফ্যান। আমি ফেসবুকে তোমার গল্প পড়ি। আসিফের কথা শেষ হতেই আহি বলে, আমি বুঝতে পারছি তুমি ওর অনেক বড় ফ্যান। এই কথাগুলো বাদ দিয়ে মূল কথায় আসো। আসিফ বলতে শুরু করে, কাল যে গল্পটা আমাকে দিয়েছে সেটা আমি পড়েছি আর অনেক ভালো লেগেছে। আফটার অল আমাদের লেখিকা সাহেব এত সুন্দর করে লিখেন, আমি তো ফিদা হয়ে গেছি। আসিফের কথা শুনে আহি আর আরু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে হেসে ওঠে। আহি বলে ওঠে, দেখতে হবে না কার বেস্টু? আহির কথা শুনে আসিফ বলে ওঠে, দেখতেই পাচ্ছি। আহি সাতচুন্নি বেস্টু। আসিফের কথা শুনে আরু ফিক করে হেসে উঠল। আর এদিকে আহি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আসিফের দিকে। আর এদিকে আরুর হাসি দেখে আহি আরো রেগে গিয়ে আসিফের চুল ধরে দেয় এক টান। চুলে টান লাগায় আসিফের ঘোর কাটে। সে এবার চেঁচিয়ে বলতে শুরু করে, এই আহি সাতচুন্নি, ছাড় আমাকে। ছাড়বো না। তুমি আমাকে শাকচুন্নি বললা কেন? সাতচুন্নিকে সাতচুন্নি বলবো না তো কি বলবো? তুই তো পুরাই পেতনির মতো দেখতে। আসিফের কথা শেষ করতে আহি তার চুল আরো শক্ত করে টেনে ধরে। আসিফ চুল টানায় ব্যথা পেয়ে বলে ওঠে, থাম বোন থাম, তুই সাতচুন্নি না, তুই বিশ্ব সুন্দরী। ছাড়া দে বোন আমার, আমি আর কোনোদিন তোর পেছনে লাগতাম না। আসিফের কথা শুনে আহি আসিফের চুলগুলো ছেড়ে দেয়। আসিফ চুলগুলো ছাড়া পেতেই আরুর দিকে তাকায়। এতক্ষণ ওদের মারামারি দেখে আরো অবাক হয়ে তাকিয়েছিল তাদের দিকে। আরুর সামনে ছোট বোনের মার খেয়ে অনেক লজ্জা পায়। আহি আরুর দিকে তাকিয়ে বলে, আরে অবাক হোস না, এ আমার চাচাতো ভাই।
আহির কথা শুনে আরো অবাক হয়ে যায়। তারা চাচাতো ভাই বোন, তার জন্য এভাবে কথা বলছিল একে অপরের সাথে। আসিফ বলে ওঠে, কিছু মনে করো না, যে ব্যাপারে কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম। তোমার লেখা গল্প আমি ছাপাতে শুরু করছি আজ থেকেই। কতগুলো বই ছাপাবো এই ব্যাপারে জানানোর জন্য তোমায় ডেকেছি। আর 2 মাস পরেই তো বইমেলা শুরু। আমি কি বলবো বলেন, আমি তো এর আগে বই ছাপাতে দেইনি। এটাই আমার প্রথম গল্প যেটা বই আকারে ছাপা হবে, তাই এ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তুমি তো বই ছাপাও, তোমার তো একটা আইডিয়া আছে কতগুলো বই ছাপানো লাগবে? আমি মনে করি কমপক্ষে 1 লাখ বই ছাপানো লাগবে, কারণ আরশি আহমেদের লেখা গল্প প্রথম বই আকারে আসছে। আর পাবলিক কি বসে থাকবে? আসিফ ভাইয়ের কথা শুনে আরুর মাথা ঘুরছে। 1 লক্ষ বই ছাপানো লাগবে। এতগুলো বই ছাপাতে তো অনেক খরচ। তা তো হবেই। বই আকারে বের করলে বইয়ের মোট পেজ থাকবে 235টি। বইয়ের দাম 230 টাকা করে বিক্রি করতে হবে। তার মধ্যে 35% আমাকে দিবা। এই বইগুলো গোটা বাংলাদেশে বইমেলাতে বিক্রি করা হবে। আমাদের লোক প্রতিটি জেলায় এই গল্পের বই সেল করবে। তুমি জাস্ট আমাদের এখানে বইমেলায় বিকেলে গিয়ে একটু করে ঘুরে আসবে। তুমি রাজি তো? আসিফ ভাইয়ার কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে আহিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আরু, আহি আর আসিফ ভাইয়া। আরু আমার কফি দিয়ে যা। কথাটা বলি রুমে এসে শুয়ে পড়ল আব্রাহাম। আজ অনেক ক্লান্ত হয়ে গেছে সে। কফি খেয়ে তারপর ফ্রেশ হবে। অনেকক্ষণ হয়ে গেছে, এখনো আরু কফি আনছে না দেখে ওর অনেক রাগ উঠছে। একে দিয়ে কোনো কাজ ঠিক মতো হবে না। এবার কিছুটা জোরে বলে উঠল, আরু কফি দিয়ে যা। কখন তোকে কফি দিতে বলেছি, শুনতে পাসনি আমার কথা? বলে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আরুর অপেক্ষায় থাকলে আর ফ্রেশ হওয়া লাগবে না। ফ্রেশ হয়ে এসে দেখে যে এখনো কফি আনেনি। এটা দেখে ওর অনেক রাগ উঠে গেছে। যেই না রুম থেকে বের হতে যাবে, দেখে মা আসছে কফির মগ নিয়ে। তাই বাইরে না গিয়ে বিছানায় বসলো। মা ওর হাতে কফি দিতেই বলে উঠল, মহারানী কোথায়? ও কখন ওকে কি কফি দিতে বলেছি এখনো দেইনি। ওর অনেক দেমাগ হয়ে গেছে না? আরু বাড়িতে নেই। কি বললে? আরু বাড়িতে নেই? কোথায় গেছে ও? আরু আহিদের বাসায় আছে। কখন গেছে ও? বিকালে। বিকালে গেছে? এখন রাত 8টা বাজে। মহারানীর এখনো বাসায় আসার সময় হয়নি, কখন আসবে? আজ আসবে না, 2 দিন থাকবে। আহি আসছিল আরুকে নিতে। মেয়েটা কোথাও যেতে পারে না, তাই থাকুক না 2 দিন, তাতে ওরও মাইন্ড ফ্রেশ হবে। সামনে পরীক্ষা, আরও এখন বেড়ানো লাগাইছে? পরীক্ষা তো কি হয়েছে? কি হয়েছে মানে? পড়াশোনা বাদ দিয়ে ও এখন বেড়াবে? আমার আরু অত গাধা স্টুডেন্ট না যে রাত দিন 24 ঘন্টাই তাকে পড়তে হবে। হ্যাঁ, তোমার আরু কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তা আমার জানা আছে। আব্রাহামের মা আর কথা না বাড়িয়ে চলে গেলেন। লাইভে আজ প্রথমবার ফেমাস রাইটার আরশি আহমেদ। ইতিমধ্যে 50,000 মানুষ লাইভ দেখছে। আজ প্রথমবার ফেমাস রাইটার আরশির কণ্ঠ শুনতে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে লাইভে। লাইভে একটা গান গাইছেন ফেমাস রাইটার আরশি। হাজার হাজার মানুষ কমেন্ট করছে। সবাই অনেক প্রশংসা করছে তার গান শুনে। অন্ধকার রুমে বসে লাইভ করছেন আরশি। তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে তার ফলোয়াররা। বারবার তাকে অনুরোধ করছে। তখন তিনি জানান এবার বইমেলায় তার বই আসছে আর তিনি এবার বইমেলায় যাবেন। এই কথা শুনে সবার মনে একটা খুশির ঝলকানি দেখা যায়। লাইভ থেকে বের হয়ে যায় আরশি, ওরফে আমাদের নায়িকা আরু। বা দোস্ত, তুই আজ ফাটিয়ে দিয়েছিস। আমি ভাবতেও পারিনি তুই এত ভালো গান গাইতে পারিস। সত্যি বলছিস? দোস্ত, আমি তো ফিদা হয়ে গেছি। বইমেলার দিন কি আমি যেতে পারবো? কেন পারবি না? আব্রাহাম ভাইয়া আমাকে কলেজে যাওয়া ছাড়া বাড়ি থেকে বের হতে দেয় না। তোর আব্রাহাম ভাইকে আমার মাঝে মাঝে মারতে ইচ্ছে করে। কেন? তুই যেখানে খুশি যা, তাতে আব্রাহামের কি? ওই তো আর তোকে কোথাও নিয়ে যায় না, আবার একাই যেতেও দেয় না। দেখিস এখন ভাবতে খাচ্ছে, পরে তোর ভাই বউয়ের কাছে পাত্তাই পাবে না। আহির কথা শুনে মনে পড়ে গেল সেদিন রাতে আব্রাহাম ভাইয়ার বলা কথাটা।
আহির দিকে তাকিয়ে বলল, পাত্তা পাবে না কেন? তার তো প্রেমিকা আছে। কি বললি? তোর ওই খারুশ ভাইয়ের প্রেমিকা আছে? হুম। তোকে কে বললো? মেছো মামের ভাইয়ের মেয়ের সাথে আব্রাহাম ভাইয়ার বিয়ের কথা তুলতেই তিনি জানান তার ভালোবাসার মানুষ আছে, তাকে ছাড়ার কাউকে বিয়ে করবে না। গল্প করতে করতে ওরা দুজন ঘুমিয়ে যায়। এদিকে একজনের ঘুম হারাম হয়ে গেছে। সে ভাবতে পারেনি তার প্রিয় মানুষের কণ্ঠস্বর এত সুন্দর, সে তার জান পাখিকে দেখতে পাবে। একবার শুধু তোমাকে পাই আমার খাঁচায় বন্দি করে রাখবো। অনেক জ্বালিয়েছো আমায়, তোমার জন্য কত যে রাত আমার নির্ঘুম হয়ে আরু আর আহির নিচে যায়। হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখে বড় মামার কল। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, আরু কি করছিস মা? আমি বসে আছি মামা। তুই তাড়াতাড়ি বাসায় আয় তো মা। কেন, কিছু হয়েছে বাড়িতে? না রে, কিছু হয়নি, তুই বিকেলে চলে আসিস। ওকে। আচ্ছা, সাবধানে আসিস। কি হয়েছে রে? কে কল দিয়েছে? বড় মামা কল দিয়েছিল, কি বললো কল দিয়ে? আমাকে বিকেলে বাড়িতে যেতে বলল। কাল আসলি আর আজকে তো তোকে যেতে দিয়েছি না। আমাকে তো যেতেই হবে রে। বাড়িতে এসে যে ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হতে হবে ভাবতে পারেনি আরু। যে মেজো মামি তার ভাইয়ের ছেলের সাথে কথা বলার জন্য ওর গায়ে হাত তুললো, সেই তার ভাতিজা রাফির সাথে আরুর বিয়ে ঠিক করেছে, তাও ওর মতামত ছাড়া। আহির বাড়ি থেকে এ বাড়িতে ঢুকতেই ও অবাক। বাড়িতে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ ওর অপরিচিত। আমাকে বসার ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে মেজো মামি আমার হাত ধরে সামনে নিয়ে গিয়ে বলে, এ তো আমার আরও এসে গেছে। মেজো মামির কথা শুনে আরো অবাক। তিনি আবারও বলে উঠলেন, এ আমাদের রাফির হবু বউ। মেজো মামির কথা শুনে ওর মাথা ঘুরছে। কি বলে এসব? চারিদিকে এত মানুষের ভিড়ে শুধু বড় মামা মামিকে খুঁজছে আরু, তাদের কাউকে দেখতে পাচ্ছে না। ও কিছু বলতে যাবে তার আগে মেজো মামি আমার হাত ধরে টেনে নিয়ে রুমে এসে দরজা লাগিয়ে দিল। আমি বলে উঠলাম, তুমি বাইরে কি সব বলেছিলে? কি সব বলছিলাম? তুমি বললে কেন আমাকে দেখিয়ে এটা রাফির হবু বউ? যা সত্যি তাই বললাম। তোর সাথে রাফির বিয়ে আজ রাতে। কি বলছো তুমি? আমি এই বিয়ে করব না। মেজো মামি ওর গাল চেপে ধরে বলে উঠলেন, মায়ের মতো যদি তুই এবার কিছু করিস তো তোকে জানে মেরে দিব। ভালোই ভালোই আমার কথা শুনে এ বিয়েটা করে নি। বলি রুম থেকে বের হয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আমি বিয়ে করব না মামি, তোমার পা ধরি, আমি এই বিয়ে করব না। বলি দরজা ধরে বসে পড়লো আরু। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ওর চোখের সামনে আব্রাহাম ভাইয়ের চেহারা ভাসছে। আমার বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে। আমি তাকে সত্যি সত্যি হারিয়ে ফেলবো। আল্লাহ তুমি রহম করো তোমার এই এতিম বান্দার উপর। বড় মামি তুমি কোথায়? আমাকে বাঁচাও আমায়। বিয়ে পড়ানোর 1 মিনিট আগে কেউ চিৎকার করে বলে ওঠে, এই বিয়ে হবে না। সবাই সামনে তাকিয়ে দেখে আব্রাহাম বাড়ির ভেতরে ঢুকে সামনে এগিয়ে আস্তে আস্তে কথাটা বলে। বিয়ের ভরা আসরে আব্রাহাম ভাইয়া আমার গালে এক থাপ্পড় মেরে বলে ওঠে, তোর সাহস কি করে হয় আমার বাচ্চা পেটে নিয়ে অন্য কাউকে বিয়ে করার? আব্রাহাম ভাইয়ের কথা শুনে বিয়ে বাড়ির সবাই কানা ঘুষা শুরু করে দিয়েছে। এদিকে এত কিছু হয়ে যাচ্ছে, ওর কোনো খেয়াল নেই। আব্রাহাম ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে মেজো মামির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বলে উঠলেন, কি বলছো তুমি আব্রাম? আমি ঠিকই বলছি, আরও আমার বাচ্চার মা হতে যাচ্ছে। কি সব বাজে বাজে কথা বলছিস? তোর মাথা ঠিক আছে? অবশ্যই আমার মাথা ঠিক আছে, বরং তোর মাথা ঠিক নেই। তার জন্য আমার বাচ্চার মাকে তুই বিয়ে করতে চাইছিলি? আমি বিশ্বাস করি না। যেই আব্রাহাম আরুকে দেখতে পারে না, তার বাচ্চা কিনা আরুর পেটে। তোর বিশ্বাস করা না করা এতে আমার কিছুই যায় আসে না। আরও আমার স্ত্রী, আর আমি বেঁচে থাকতে কিভাবে তুই আরুকে বিয়ে করবি? আব্রাহামের কথা শুনে বাড়ির সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছেন। মেজো মামি বলে উঠলেন, আরু তোমার বউ, আর প্রমাণ কি? আব্রাহাম ভাইয়া 2 পাতা পেপার রাফির হাতে দিতেই রাফি অবাক হয়ে তাকায়।
একবার কাগজের দিকে, একবার আব্রাহাম আরুর দিকে। ফুফি তুমি তো বলেছিলে আরো ভার্জিন, তাহলে ও কি করে আব্রাহামের বাচ্চার মা হতে যাচ্ছে? তুই বিশ্বাস কর বাবা, আমি জানতাম না এ মুখ পুরি তলে তলে এইসব নষ্টামি করবে। চাচি মুখ সামলে কথা বলেন, যার ব্যাপারে কথা বলছেন সে আমার বিবাহিতা স্ত্রী। আব্রাহামের হুঙ্কারে সবাই চমকে উঠে। শান্ত স্বভাবের ছেলেটা হঠাৎ এমন রেগে যাওয়ায় সবাই চমকে ওঠে। আরুর কেমন মাথা ঘুরছে, ও সব ঝাপসা দেখছে। এমন করতে করতে মাথা ঘুরে পড়ে গেল আরু। আরুকে এভাবে পড়ে যেতে আব্রাহাম সহ বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আব্রাহাম দৌড়ে আরুর কাছে এসে নিচে হাঁটু গেড়ে বসে আরুর মাথা নিজের কোলে নিয়ে গালে হাত দিয়ে হালকা করে থাপ্পড় দিয়ে বলে, এই আরো কি হয়েছে তোর? তাকা আমার দিকে। এই আমি এসে গেছি। ঢং দেখে জান বাঁচে না। সবাই যখন ওর আসল সত্যটা জেনে গেছে তখন ঢং করে শুরু করেছেন। আব্রাহাম মায়ের উদ্দেশ্যে বলে, তুই তো মেডিকেলে পড়ছিস, তুই একটু দেখ না ওকে। আমি দেখছি, তুমি টেনশন কইরো না। আমি টেনশন না করে কি করব বল, ওর এই অবস্থা। মায়া আরুর পালস চেক করে। আরুর পালস খুব আস্তে আস্তে চলছে। মায়া আরুর প্রেসার চেক করে দেখে প্রেসার অনেক কম। আর রিপোর্ট অনুযায়ী যেহেতু আরু প্রেগনেন্ট, এতে মায়া অনেক ভয় পেয়ে যায়। সে আব্রাহামের উদ্দেশ্যে বলে, ভাই, আমার খুব টেনশন হচ্ছে। আরুর অবস্থা ভালো না, ওর পালস রেট খুব আস্তে আস্তে চলছে, প্রেশারও অনেক কম। ওকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে, না তো যে কোনো সময় যে কিছু হতে পারে। মায়ার কথা শুনে আব্রাহামের দুনিয়া থমকে গেছে। ওর কানে বাজছে আরুর অবস্থা ভালো না, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, না তো যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ও তাড়াতাড়ি করে আরুকে কোলে তুলে বাইরে ছুটে যায়। বাড়ির সবাই একে অপরের সাথে আলাপ করে। কি দিন এলো রে, বিবাহিত আর এক বাচ্চার মাকে নিয়ে টানাটানি করে। জানিস না এর মাও বিয়ের দিন পালিয়ে গেছিল, আর মেয়ে তো একা একা বিয়ে করে নিয়েছে। আরও নামে সিমির ভাগের সব সম্পত্তি আছে, আর মিমি তো আরোকে পছন্দ করে না। ওই সম্পত্তির জন্য ওর ভাইয়ের ছেলের সাথে জোর করে বিয়ে দিয়েছিল। আমারও তাই মনে হচ্ছে। এদিকে আরুর মেজো মামি টেনশনে মাথা ফেটে যাওয়ার উপক্রম। তিনি এত সুন্দর প্ল্যান করলেন, আব্রাহাম সব ভেস্তে দিল। আরে বজ্জাত আরু দেখতে ভোলাবালা আর পেটে পেটে শয়তানি। সে যে বিয়ে করে নিয়েছে সেটা তিনি ঘুণ অক্ষরেও টের পাননি। তিনি রাগের চোটে রুমের জিনিসপত্র ভাঙচুর করছে। তার অতগুলো টাকা হাতছাড়া হয়ে গেল। এখন তার আরুকে খুন করতে ইচ্ছে করছে। তিনি প্ল্যান করে রাফির সাথে আরুর বিয়ের কথা তুলেন আরুর বড় মামা মামির কাছে। তিনি সকালবেলা আরুর বড় মামা মামির কাছে এসে বলে, আমার কিছু কথা ছিল আপনাদের সাথে। আরুর বড় মামা মামি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে বলে উঠলেন, বলো কি বলবা? আমার ভাতিজা রাফি আরুকে পছন্দ করেন। তোমার ভাতিজা রাফি আরুকে পছন্দ করে? পছন্দ করেন আর আরুকে বিয়ে করতে চান। আরুকে রাফি বিয়ে করতে চায়। কথাটা শুনে আরিয়া বেগম চমকে উঠলেন। তার চোখের সামনে 20 বছর আগের ঘটনা ভেসে ওঠে। এমন একদিন 20 বছর আগে মিমি এসে তার ভাইয়ের সাথে সিমির বিয়ের কথাটা বলেছিল। আরিফ হোসেনের মুখটা থমথমে হয়ে যায়। 20 বছর আগে যে ভুল তিনি করেছিলেন তা এখনো তাকে কুরে কুরে খায়। আরুর দিকে তাকাতেই তার বুকের ভেতর এক যন্ত্রণা অনুভব করে। তিনি বলে উঠলেন, আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না। আর আরুর এখনো বয়স হয়নি, সে এখনো একটা বাচ্চা মেয়ে। এখন তার বিয়ে দেওয়া ঠিক হবে না। আর এখানে আরুরও একটা মত আছে। আমি তো এক্ষুনি বিয়ে দিতে বলছি না, এক্ষুনি কাবিন করে রেখে পরে আরুর সঠিক বয়স হলে অনুষ্ঠান করে বিয়ে হবেন। মিমির কথা শুনে আরিয়া বেগম বলে উঠলেন, আরুর এখন কোনো বিয়ে দিব না, ও অনেক ছোট, আর তোমার ভাইয়ের ছেলের সাথে তো আরই না। কেন, আমার ভাতিজা কোন অংশে কম যে আরুর সাথে তুমি বিয়ে দিবে না? আমি আর আরিফ এখন বর্তমান আরুর গার্জেন, তাই আরুর কবে কখন বিয়ে দিব সেটা আমাদের ব্যাপার।
আমিও দেখেছি তুমি কি করে রাফির সাথে আরুর বিয়ে আটকাও। কথাটা বলে তিনি তার রুম থেকে চলে আসেন। এদিকে আরিফ আর আরিয়া ভাবছেন মিমি যেহেতু একবার বলেছে আরুর সাথে রাফির বিয়ে দিতে যা কিছু করতে পারে। আরিফ হোসেন বলে ওঠে, আব্রাহামকে জানানো উচিত। তুমি একদম ঠিক বলেছো। দুপুরে আরিফ হোসেন আর আরিয়া বেগমের খাবারে অতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে মিমি। তার জন্য বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে তাও তারা টের পাচ্ছেন না। হসপিটালে আরুকে অ্যাডমিট করার পর ডাক্তাররা আরুকে ভালো করে চেক আপ করে জানান। আপনার অনেক দেরি করে ফেলেছেন। ডাক্তারের কথা শুনে আব্রাহামের পুরো পৃথিবী থমকে গেছে। তার বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে, সে নিঃশ্বাস নিতে পারছে না, খুব কষ্ট হচ্ছে তার। পেশেন্টের অবস্থা ভালো না, আপনার রিসেপশনে গিয়ে বাকি ফর্মালিটিস লাগানো আছে। বাইরে থেকে এমন দৃশ্য দেখে আব্রাহামের চোখ দিয়ে টপাটপ করে পানি গড়িয়ে পড়ছে। সে আরুর এই অবস্থা দেখতে পারছে না। তার ছোট্ট জানটার সাথে এত কেন খারাপ হয়? মানুষ বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাহলে তার ছোট্ট জানটার সাথে কি এমন ভালোর জন্য এমন মৃত্যুর সাথে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে? সে নিজের চোখে তার ভালোবাসার মানুষটির এমন অবস্থা দেখে সে কিছুই ঠিক করতে পারছে না। পাখির কিচিরমিচির শব্দ ঘুম ভাঙে আরুর। চোখ হালকা খুলে মিটমিট করে তাকায় চারিদিকে। অচেনা জায়গায় নিচেকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। ভালো করে চারিদিকে তাকিয়ে বুঝতে পারে এটা হসপিটাল। তার মাথায় চট করে আসে সে কেন হসপিটালে। তারপর এক এক করে তার সবকিছু মনে পড়ে। সে সাথে অস্থির হয়ে উঠেছে। তাকে বাঁচাতে মিথ্যে কথা বলেছিল আব্রাহাম ভাইয়া। তাকে কে হসপিটালে নিয়ে এসেছে? তার বড় মামি কই? তাকে কেন দেখতে পাচ্ছে না? কি হয়েছে রে তোর? এমন করছিস কেন? তোর বুকে কি ব্যথা হচ্ছে? আমি ডাক্তার ডাকবো কি? হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে সামনে তাকিয়ে দেখে আব্রাহাম ভাইয়া। ওর দিকে তাকিয়ে কেমন অস্থির হয়ে জিজ্ঞেস করছে কথাগুলো। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ও। কতদিন পর মানুষটাকে এভাবে আমার জন্য অস্থির হতে দেখলো। কি হলো? কথা বলছিস না কেন? কোথায় কষ্ট হচ্ছে তোর? আমাকে বল। তার কথা শুনে বুকের ভেতর অজানা সুখ সুখ অনুভূতি হচ্ছে ওর। কিন্তু তার পরেই মনে পড়ে গেল সে অন্য কাউকে ভালোবাসে। যার কাছে যার মানসিক শান্তি মেলে না, তার কাছে তার ঠাঁই মেলে না। আরো বলে ওঠে, আমার কোনো সমস্যা হচ্ছে না। পরমামি, মামা কোথায়? মা বাবা রাস্তায় আছে, আসছে। এদিকে আব্রাহাম অনুশোচনায় ভুগছে। কতগুলো ভুল সে করেছে, তার জন্য নিষ্পাপ মেয়েটা এতটা কষ্ট ভোগ করেছে। সেদিন সন্ধ্যায় আরুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। আরুর এই খবর শুনে আহি তো পাগল প্রায়। সে প্রতিদিন হসপিটালে গিয়ে আরুকে দেখে আসতো। আজ বাসায় নিয়ে আসছে, তার জন্য সে এ বাড়িতে আসছে। আসিফ, আহি আর আহির আম্মু আরুকে দেখতে এসেছে। আসিফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুর মায়াবী মুখের দিকে। আর আহি, সে তো রাগে ফুঁসছে। এদিকে আব্রাহাম একবার আসিফ তো আরেকবার আরুর দিকে তাকায়। আরু আহির সাথে কথা বলছে আর আসিফ আরুকে দেখছে। এসব দেখে আব্রাহামের মাথা গরম হয়ে যায়। তার পছন্দের মানুষটার দিকে কেউ প্রেম প্রেম নজরে তাকালে তার কি মাথা ঠিক থাকে? হঠাৎ করে আব্রাহাম বলে ওঠে, তা ফেমাস রাইটার আরুশি আহমেদ ওরফে আরু, আপনার কি ওষুধ খাওয়ার টাইম হয়নি? আব্রাহামের কথা শুনে আরুর বুক ধুকপুক করতে থাকে। সে ভাবছে আব্রাহাম কিভাবে জানলেন ও সেই আরুষি রাতে। আরু, তোর কাছে একটা জিনিস চাই আমি। কি চাই আপনার আমার থেকে? আমার জানা মতো তো কিছু দেওয়ার মতো নেই। কে বললো নেই কিছু দেওয়ার মতো? কি আছে আমার? আমার তুমিটাকে চাই। আমার বুকের ভিতর লুকিয়ে রাখতে চাই তোকে, যাতে কেউ তোকে আমার থেকে আলাদা করতে না পারে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে এগুলো কি বলছেন? তার কথা শুনে আমার বুকের ভেতর ধক ধক করে উঠল। খুশিতে আমার মনের পাখিটা আকাশে উঠতে থাকে। কিন্তু হঠাৎ আব্রাহাম ভাইয়া তো অন্য কাউকে ভালোবাসার কথাটা মনে আসতেই আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি হয়েছে আপনার? কি সব বলছেন? আমি ঠিকই বলছি।
আপনার তো জিএফ আছে। তুই আমার জিএফ পেলি কোথায়? কেন, সেদিন তো বললেন। আরে বোকা, সেদিন কবে? সেদিন রাতে খাবার টেবিলে বসে বললেন না আপনার পছন্দের মানুষ আছে। বলেছি তো। তাহলে আমাকে কি বলছেন এগুলো? যা সত্যি তাই বললাম। কিসের সত্যি? আমাকে বলছেন কেন? আপনার পছন্দের মানুষকে বলেন গিয়ে। আমি তো আমার পছন্দের মানুষকে বললাম। কই, আপনার পছন্দের মানুষকে বললেন? আপনি তো আমাকে বললেন। তোকে গাধা কি আর এমনি এমনি বলি? আব্রাহামের কথা শুনে আরু অনেক রেগে যায়। কখন থেকে আব্রাহাম তাকে গাধা বলছে। তার ইচ্ছে করছে এক ঘুষি মেরে আব্রাহামের নাক ফাটিয়ে দিতে, কিন্তু আফসোস সেটা সে কখনো করতে পারবে না। কেটে গেছে 2 মাস। এখন ফেব্রুয়ারি মাস চলছে। হালকা শীত শীত লাগছে সবার। আরুর ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। কাল বইমেলা, 21শে ফেব্রুয়ারি। আরু কাল বইমেলাতে যাবে। এই 2 মাসে অনেক পরিবর্তন এসেছে আব্রাহামের মধ্যে। সে আর আরুর সাথে খারাপ ব্যবহার করে না, আরুর সাথে মেশার চেষ্টা করে, আরুকে অনেক কেয়ার করে। কিন্তু এই কেয়ার করা দেখে আরুর ভেতরটা জ্বলে যায়। তার প্রতি আব্রাহামের এত কেয়ার করা দেখে মনে পড়ে, এই মানুষটাকে এত চেয়ে পেলাম না, আর অন্যদিকে কেউ না চেয়েও পেয়ে যাবে। এত এত কেয়ার ওই মেয়েটা পাবে। তার শখের পুরুষের শরীরে অন্য কারো শরীর মিশে থাকবে। তার ভালোবাসার মানুষটার পাশে অন্য কেউ থাকবে। সে কি করে সহ্য করবে এসব? কাল রাতে ছাদে আব্রাহামের কথা শুনে আরুর কেমন যেন লাগছে। রাত 11টা বেজে 12 মিনিট। আরিফ হোসেন কেমন হাঁসফাঁস করছেন। তিনি আব্রাহাম আর আরুকে ডেকে পাঠান তার রুমে। আরু আর আব্রাহাম আসতেই আরিফ হোসেন আরুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, পারলে আমাকে ক্ষমা করে দিস রে মা। কোথাও না কোথাও আমি দায়ী তোর এই অবস্থার জন্য। এসব কি বলছেন মামা? আমার কলিজার টুকরা বোনটি তার বড় ভাই এর উপর আকাশ সমান কষ্ট আর অভিমান নিয়ে আমাকে এই কথাটা বলেছিল। হারিয়ে গেলে খুঁজবে না তো? আরু অবাক হয়। আমি তার কথাটা আমলে নেইনি। তখন যদি বুঝতাম আমার বোন আর আমার কাছে ফিরবে না, আমার জীবন থেকে এতটা দূরে সরে যাবে, আমি ভাবতেই পারিনি। আগে যদি ভাবতাম তাহলে তোর মা আমার উপর অভিমান নিয়ে চলে যেত না। আমি ভাই হতে পারত, আমি ভাই হতে ব্যর্থ। কথাটা বলেই তিনি কেঁদে ফেললেন। তার ভুলের জন্য তার ছোট বোন তার থেকে আলাদা হয়ে গেল। তিনি যদি ঠান্ডা মাথায় ভাবতেন, সে ছেলেটির সাথে কথা বলতেন, তার বোনের ভালোবাসাটা মেনে নিতেন, তাহলে তো এত কিছু হতো না। তিনি নিজেই ভালোবেসে বিয়ে করেছিলেন, তাহলে তার বোনের বেলায় এমন করলেন কেন? এক সময় কান্না থামিয়ে বলল, তোর কি আমার উপর ভরসা আছে? এতটুকু বিশ্বাস রাখ, আমি যা করব তোদের ভালোর জন্য। কথাটা বলে আব্রাহাম আর আরুর দিকে তাকিয়ে থাকেন। আরু একটু নড়ে চড়ে বসে বলল, আমি জানি তোমরা যা করবে আমার ভালোর জন্য। আমি চাই তোকে আব্রাহামের বউ করতে। কথাটা শুনে আরুর মাথা ঘুরছে। বড় মামা এসব কি বলছেন? আব্রাহাম ভাইয়ের সাথে বিয়ে, তাও আবার আরুর? এটা কিভাবে সম্ভব? আব্রাহাম ভাইয়ের দিকে তাকাতেই দেখে তিনি ওর দিকে তাকিয়ে আছেন। ও তাকাতেই চোখাচোখি হয়ে গেল। আব্রাহাম, তোমার কি কোনো আপত্তি আছে আরুকে বিয়ে করতে? না, আমার কোনো আপত্তি নেই আরুকে বিয়ে করতে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আরু চমকে ওঠে। আব্রাহাম ভাইয়া ওকে বিয়ে করতে রাজি। ও কি স্বপ্ন দেখছে? এতক্ষণ বড় মামি ওদের কথা শুনছিলেন। এবার বড় মামি বললেন, আরু তোর কি কোনো আপত্তি আছে? থাকলে বল, কেউ কিচ্ছু বলবে না তোকে। আমার কোনো আপত্তি নেই। তোমরা যখন আমার ভালোর জন্য বিয়ে দিতে চাচ্ছ, এতে আমার কোনো আপত্তি নেই। আরুর কথা শুনে আব্রাহাম বলে ওঠে। বিয়ে আজ এক্ষুনি হবে। কথাটা শুনে আরু চমকে যায়। এখন বিয়ে, তাও এত রাতে? আব্রাহাম ভাই কি পাগল? আরিফ হোসেন বলেন, এত রাতে বিয়ে করবা? কাজে কোথায় ভাবা? আরিফ হোসেন কথা শুনে আব্রাহাম মুচকি হেসে বলল, সব ঠিক করে রাখা আছে, তুমি শুধু পারমিশন দাও। আব্রাহামের মা আব্রাহামকে বলে, ওকে, তুই কাজী নিয়ে আয়। কথাটা শেষ হওয়ার আগেই কাজী আর নীরব, আফিফ এরা রুমে প্রবেশ করে। এটা তো আব্রাহাম ভাইয়ের বন্ধু। এদের দেখে আরো চমকে যায়। মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে।
কি এভাবে কি দেখছিস? আপনাকে। আমাকে দেখার কি আছে? আপনি কেন আমাকে বিয়ে করলেন? আমার ইচ্ছা তাই বিয়ে করেছি। কিন্তু আপনি তো অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আমার প্রতি দয়া দেখিয়ে আমাকে বিয়ে করলেন? আব্রাহামের মেজাজ খারাপ হয়ে গেল এই মেয়েটার ফালতু কথা শুনে। এই মেয়েকে কিভাবে বোঝাবো আমি তাকে কতটা চাই? ভুল তো আমারই, আর আমাকে শুধরাতে হবে। আরু সামনে গিয়ে তাকে বলল, শুনেছি বিয়ের রাতে বউ ঘোমটা দিয়ে বসে থাকে আর বর এলে তাকে সালাম দেয়। আর তুই? তাই আরু তো কথা বলছি। আরু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওনার দিকে। মানুষটা এত সুন্দর কেন? কালো রঙের শার্ট আর ছাই কালারের ট্রাউজার পরে আছে। মানুষটা যাই পরে তাকে তাকেই সুন্দর লাগে। ওর দেখা পৃথিবীতে সবচেয়ে সুদর্শন পুরুষ তা হলো আব্রাহাম ভাইয়া। আমাকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে বলল। আর কত চোখ দিয়ে গিলে খাবি? তার কথা শুনে আরু হকচকিয়ে গেল। বলল, কি বলছেন? তুই কি দিন দিন বইরা হয়ে যাচ্ছিস নাকি? আমি বয়রা হতে যাব কেন আব্রাহাম ভাইয়া? কি বললি তুই? এবার আপনি কি বয়রা হচ্ছেন নাকি? থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব। কয়েকদিন থেকে দেখছি তুই আমাকে ভয় পাচ্ছিস না, আবার আমার মুখে মুখে কথা বলিস। আপনি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো? তাই নাকি? আব্রাহাম এক দৃষ্টিতে আরুকে দেখছে। এই তো পিচ্ছি আরু এ বাড়িতে আসলো। আসার কিছুদিন পর ওর স্কুল ড্রেসে এসে সর্দি মুছে। তারপর থেকে তাকে দেখলেই ওর মেজাজ গরম হতো। খেতে বসে আগে আম্মু আমাকে খাইয়ে দিত, আরু আসার পর থেকে তাকে খাইয়ে দিত। আরুকে দেখলে কেমন যেন একটা বিরক্তি ভর করত। সময়ের সাথে সাথে তা কেটে গেল। ছোট্ট আরু বড় হতে থাকলো। আরুকে দেখে তার নিজেকে কেমন যেন একটা অনুভূতি হয়। আর আরু যে নজর কাড়া সুন্দরী, তাকে দেখলে যে কোনো পুরুষের রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। রাফির নজর আরুর উপর পড়তেই আব্রাহাম তা বুঝতে পারে। সে তার জন্য আরুকে শপিং মলে নিয়ে যেতে রাজি হয়নি। একটা ছেলে হয়ে আরেকটা ছেলের চোখের ভাষা খুব ভালো করে বুঝতে পারে, তেমন আব্রাহামও বুঝতে পেরেছিল রাফির নজর ঠিক না। তাই আরুকে নুসরাতের এঙ্গেজমেন্ট পার্টিতে যেতে নিষেধ করেছিল। কিন্তু সে আব্রাহামের কথা না শুনে বরং আরো সেজে পার্টিতে যায়। সব ছেলের নজর আরুর উপর। আব্রাহামের মাথা গরম হয়ে যায় এসব দেখে। তার মধ্যে কয়েকজন ছেলের কথা শুনে আব্রাহামের মাথা আরো গরম হয়ে যায়। কয়েকজন ছেলে নিজেদের মধ্যে বলাবলি করছে, দেখ ভাই, সামনে একটা ডানাগাড়া পরি। ভাই, ফিগারটা অনেক জোস। ঠোঁট দুটো দেখলেই নেশা হয়ে যাচ্ছে। এরকম কথা শুনে আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরুকে এসে মারে। আর বৃষ্টির সময় জানালা দিয়ে হাত বের করে গান গাইছিল আরু। আর পাশের বিল্ডিং এর একটা ছেলে আরুকে দেখছিল। আরু যখন গান গাইছিল তখন ব্যালকনি থেকে আব্রাহাম পুরো গানটা আব্রাহাম শুনে। হঠাৎ খেয়াল করে সামনের বিল্ডিং এর একটা ছেলে আরুর দিকে তাকিয়ে আছে। এটা দেখে তার অনেক রাগ উঠে। সে আরুর রুমে গিয়ে আরুকে অনেক কথা শোনায়। আরু, একবার শাড়ি পরবি? এখন রাত 2:30 বাজে, এখন শাড়ি পরবো? এখন। আরু শাড়ি পরে যখন আব্রাহামের সামনে আসে, আব্রাহাম মুগ্ধ চোখে দেখে আরুকে। এভাবে কি দেখছেন আপনি? তোকে দেখছি। কেন? ভালোবাসি তাই। আব্রাহামের কথা শুনে অবাক হয়ে যায় আরু। আব্রাহাম নিজের মুখে স্বীকার করলো তাকে ভালোবাসে। আরু বলে ওঠে, কই বললেন না তো। আপনি কিভাবে বুঝলেন আমি রাইটার আরুষি? আরে বুদ্ধু, তুই আর আহি একসময় গল্প লেখা নিয়ে কথা বলছিলি, তখন শুনেছি। আর সেদিন লাইভে তোর গান শুনে শিওর হয়ে যায় তুই আরুষি ওরফে আরু। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আরু অবাক হয়ে যায়। শোন আরু, তুই আমাকে খুব খারাপ মানুষ ভাবিস না। এগুলো কি বলছেন? ঠিকই বলছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি না? কি করবো বলো? তোমার আশেপাশে অন্য কোনো ছেলেকে দেখলে আমার সহ্য হয় না। তাই নুসরাতের এঙ্গেজমেন্টের দিন তোমাকে সবাই দেখছিল, তোমার রূপের প্রশংসা করছিল। আমার সেটা সহ্য হয়নি। আমার কলিজা পাখিকে কেন অন্য কেউ দেখবে? আমি খুব সরি জান, তোকে আর কোনো কষ্ট দিব না। তোকে বুকের ভিতর লুকিয়ে রাখবো। কথাটা বলে আরুকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। আব্রাহামের বুকে চুপটি করে আছে আরু। তাকে লুকিয়ে লুকিয়ে এত ভালোবাসতো আব্রাহাম, সে বুঝতেই পারেনি। আব্রাহাম আরুর মুখটা সামান্য তুলে বলে, জান, মে আই? কথাটা বলি ভুবন ভোলানো হাসি দেয়। আব্রাহামের কথা শুনে
আরুর বুক ভুকভুক করে উঠল। তার হাসি দেখে লজ্জা পেয়ে আব্রাহামের বুকে মাথা রাখে। আব্রাহাম তার উত্তর পেয়ে আরুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আব্রাহামের এলোমেলো স্পর্শে আরুর ধুকপুকানি শুরু হয়ে যায়। আরুর এমন অবস্থা দেখে আব্রাহাম আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আরুকে নিয়ে সুখের রাজ্যে ভ্রমণ করে। গভীর রাতে দুজন মানুষের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়। সকাল সকাল মুখে পানি পড়ায় চোখ মুখ কুঁচকে যায় আপনা আপনি। তাকিয়ে দেখে আরু আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ে জামার পেছনের দিক ভিজে গেছে। ভেজা চুলে পেছন থেকে আব্রাহামের নেশা লেগে যায়। সে বিছানা থেকে নেমে পেছন থেকে আরুকে জড়িয়ে ধরে। হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরায় চমকে যায়। আয়নার দিকে তাকিয়ে দেখে আব্রাহাম পেছন থেকে জড়িয়ে ধরে আছে। ও বলল, গোসল করা বাদ দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছেন কেন? আমি আমার বউকে জড়িয়ে ধরে আছি, তাতে তোর কি? আমার কি মানে? মানে আমি আমার বউকে জড়িয়ে ধরে আছি, তোকে তো জড়িয়ে ধরিনি। আমাকে তো জড়িয়ে ধরে আছেন। তো কি হয়েছে আগে বল, আমাকে রেখে কেন আগে একা একা গোসল করলি? তো কি করব, আপনাকে অনেকক্ষণ ডাকছিলাম, আপনি তো উঠছিলেন না। আর আমার আজ বইমেলায় যাওয়ার কথা, তাই তাড়াতাড়ি শাওয়ার নিলাম। এত সকালে শাওয়ার নিতে ইচ্ছে করে না জান? এখন সকাল, আপনার মাথা ঠিক আছে তো? কেন, আমার মাথা কেন ঠিক থাকবে না? মাথা যদি ঠিক থাকতো তাহলে বেলা 12টাকে সকালবেলা বলতেন না। কি 12টা বেজে গেছে? জনাব। জান, তুমি আমারে রাইখে একা একা গোসল করছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি শুনি? তোমাকে আমার সাথে আবার শাওয়ার নিতে হবে বলেই আরুকে নিয়ে যায় ওয়াশরুমে। শাওয়ার অন করতে আরু চিৎকার শুরু করে দেয়। সে মনে করেছে আব্রাহাম তার সাথে মজা করছে, কিন্তু সত্যি সত্যি তার সাথে শাওয়ার নিতে হবে ভেবেই লজ্জায় লাল হয়ে যায় আরু। আরুকে লজ্জা পেতে দেখে আব্রাহাম আরুকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে, কাল রাতে এত কিছু করলাম লজ্জা ভাঙানোর জন্য, এখন দেখি আমার জানের লজ্জা এখনো যায়নি। আব্রাহামের কথা শুনে আরো লজ্জা পেয়ে আব্রাহামের বুকে মুখ লুকায়। আব্রাহাম আরুর এত লজ্জা দেখে আবারও আগের মতো আরুর কানে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে ওঠে, কাল যেহেতু লজ্জা ভাঙাতে পারিনি, তাহলে আজ ভাঙাই। বলেই আরুকে কাতুকুতু করতে শুরু করে। আরু আর আব্রাহাম বইমেলায় এসেছে। আরু এই প্রথম বইমেলায় এসে মুগ্ধ হয়ে দেখছে চারিদিকে শত শত মানুষ ভিড় করেছে এই বইমেলায়। কেউ কেউ তাদের পছন্দ মতো বই কিনছে, আবার কেউ তার ভালোবাসার মানুষটিকে মেলায় ঘুরতে নিয়ে আসে। আব্রাহাম আরুর হাতটা আরো শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আরুর আজ নিজেকে খুব সুখী মানুষ মনে হচ্ছে। তার আগে ইচ্ছে হতো আব্রাহামের সাথে মেলায় ঘুরতে যেতে, আজ তা পূরণ হলো। নিজের বরাদ্দকৃত দোকানে গিয়ে দাঁড়াতেই সে চমকে যায়। তার লেখা বই কেনার জন্য লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন আরুর চোখ চেপে ধরে। আরু প্রথমে ভয় পেয়ে যায়, পরে বুঝতে পারে এটা আর কেউ নয়, আহি। তাই আরু আহির উদ্দেশ্যে বলে, আমি জানি তুই আমার চোখ ধরে আছিস। আহি চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলে, এই বারবার তুই কিভাবে বুঝে যাস আমি তোর চোখ ধরি? তুই ছাড়া আর কে আছে আমার যে আমার চোখ ধরবে? তাই বুঝতে পারি তুই আমার চোখ ধরিস। কথাটা বলেই দুজন খিলখিল করে হেসে উঠল। হাসি থামিয়ে আব্রাহামের দিকে তাকিয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। এটা কিন্তু ঠিক হলো না। কি ঠিক হলো না? আমি কত প্ল্যান করে রেখেছিলাম আরুর বিয়েতে অনেক মজা করব, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। খুব সরি গো শালিকা আমার। আব্রাহামের কথা শুনে আরু আর আহি হাসতে লাগে। আরু কাল বিয়ের আগে আহিকে জানিয়ে দেয়। বিয়ে পড়ানোর সময় আহি ভিডিও কলেই ছিল, ও সব দেখেছিল। পুরোটা সন্ধ্যা আরু আর আব্রাহাম মেলায় ঘোরাঘুরি করে সময় কাটায়। বাড়িতে ঢুকতে মেজো মামির সাথে দেখা। তিনি আব্রাহামের সামনে দাঁড়িয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার নামে মামলা করছো? সাহসের কি দেখলেন আপনি? আপনি কি ভেবেছিলেন আমার বাবা মাকে ঘুমের ওষুধ খাইয়ে আরুকে জোর করে আপনার ভাতিজার সাথে বিয়ে দিতে?
আবার আমার ফুপিকে মারার জন্য আপনি বাসের অ্যাক্সিডেন্ট করান। আপনার দিকে তাকাতেও আমার ঘেন্না করে। মানুষ কতটা নিকৃষ্ট হলে একজন মানুষকে খুন করার জন্য এত নিরীহ মানুষদেরও মেরে ফেলে। আব্রাহামের কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। মিমি আব্রাহামের কথা শুনে ভয় পেয়ে যায়। তার সত্যিটা এভাবে সবার সামনে চলে আসবে সে ভাবতেও পারেনি। ভয় তার চোখে মুখে ফুটে ওঠে। আব্রাহাম আবার